আমি দেবব্রত চলে এসেছি আজকেও। আজকে মিউচুয়াল ফান্ডের বিশেষ কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে বলবো। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে যে সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো একান্ত জানার প্রয়োজন হয়, সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। এর আগের দিনে আমি মিউচুয়াল ফান্ডের ভাগগুলো নিয়ে আলোচনা করেছি এবং আগে একবার বলেছি মিউচুয়াল ফান্ড কী জিনিস পুরোনো ভিডিওতে, কিন্তু আজকে যেহেতু শুধু মিউচুয়াল ফান্ড নিয়েই আমি পুরো আলোচনা করব, মিউচুয়াল ফান্ড কী জিনিসটা আগে একটু হালকা করে বলে নিই, একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। ধরুন রামসাম যদু মধু এরকম করে 100 জন লোক এক জায়গায় মিলিত হলো এবং তারা কি করলো, 100 টাকা করে প্রত্যেককে তারা একজন এক্সপার্টের হাতে তুলে দিল। সেই এক্সপার্ট বা অভিজ্ঞ লোক সে সবারই কাছে 100 জন লোকের কাছে যে 100 টাকা করে নিয়েছে, তাহলে তার হলো মোট হচ্ছে 10,000 টাকা। এবার সে ওই 10,000 টাকাকে নিয়ে সে তার এক্সপার্টাইজ অনুযায়ী পছন্দ মতো 20, 30 কি 50টা কোম্পানিতে সে ওই টাকাটাকে নিবেশ করে দেবে, ইনভেস্ট করবে, যাতে করে সেই টাকাটা আরও বেশি রিটার্ন আনে বা তাতে লাভ পাওয়া যায়। তো এই কনসেপ্টটাই হচ্ছে মিউচুয়াল ফান্ড। যেহেতু ওই 100 জন মানুষ একসঙ্গে মিউচুয়ালি সবাই মিলে ওই 100 টাকা করে দিয়ে 10,000 টাকার ফান্ডটা তৈরি করেছে, তাই এই ফান্ডটাকে যে তৈরি হলো এটাকে মিউচুয়াল ফান্ড বলছি। মানে মিউচুয়ালি তৈরি হলো বলে মিউচুয়াল ফান্ড। এবার মিউচুয়াল ফান্ডে যে 10,000 টাকাটা জমলো, এই টাকাটার বিনিময়ে তো ওই যারা ইনভেস্ট করেছে তাদেরকে দেওয়া হবে, তাদেরকে ইউনিট দেওয়া হবে। কীরকম, শেয়ারে যেমন আমরা যটা শেয়ার কিনলাম তটা শেয়ার পেয়ে যাই ডিম্যাটে, এখানে আমরা আমাদের মানে পোর্টফোলিওতে ইউনিট আসবে। কীরকম একটু আমি বোঝানোর চেষ্টা করছি। ধরি 100 জন লোক প্রত্যেকে 100 টাকা করে দিয়ে একটা এক্সপার্টকে দিয়েছে। 100 জন লোক 100 টাকা করে প্রত্যেককে একজন এক্সপার্টের হাতে তুলে দিয়েছে। তাহলে মোট কত টাকা পরিমাণ হলো? মোট টাকার পরিমাণ হলো 10,000। এবার তাহলে এই যে ফান্ডটা তৈরি হলো, এটা তো এই 100 জন মিলে মিউচুয়ালি এই ফান্ডটা তৈরি করলো, এই জন্য এই ফান্ডটাকে মিউচুয়াল ফান্ড বলা হচ্ছে। ফান্ডটাকে যে এক্সপার্ট ম্যানেজ করবেন, অর্থাৎ এই ফান্ডটাকে নিয়ে শেয়ারে বা কোনো কিছুতে ইনভেস্ট করে ফান্ডটাকে ম্যানেজ করবেন যে ব্যক্তি বা যে ব্যক্তির টিম, সেই এক্সপার্টদেরকে ফান্ড ম্যানেজার বলা হয়। ফান্ড ম্যানেজার বলা হয়। তো ফান্ড ম্যানেজার 1 জন 2 জন কি 3 জন একসঙ্গে থাকেন এবং তাদের আন্ডারে 30-40 জনের টিম থাকে, কিন্তু ফান্ড ম্যানেজার মেন ডিসিশনটা নেন ফান্ড ম্যানেজাররা। কোনো মিউচুয়াল ফান্ড ওদের কাছে টাকাটা নিয়ে কোনো মিউচুয়াল ফান্ড যতটা পরিমাণ টাকা ম্যানেজ করে, সেই পরিমাণটাকে বলা হয় AUM, অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। তাহলে এই মোট যতটা ফান্ড কোনো মিউচুয়াল ফান্ড ম্যানেজ করে, সেই টোটাল ফান্ডের পরিমাণটাকে বলা হয় AUM। আমরা যেমন যখন কোনো শেয়ার কিনি, তখন শেয়ারটা যেটা কিনলাম সেটা ডিম্যাটে অতগুলো শেয়ার আমাদের চলে আসে। কিন্তু এই যে 100 জন লোক 100 টাকা করে দিয়ে ফান্ডটা তৈরি করেছে, তাহলে প্রত্যেকটি লোক কি পাবে? শেয়ারের সময় তো শেয়ার পায়, মিউচুয়াল ফান্ডে কী পাবে? মিউচুয়াল ফান্ডেতে পাবে কি? ইউনিট পাবে। কী পাবে? ইউনিট। তাহলে একজন মানুষকে তো 100 টাকার ইউনিট দিতে হবে। তাহলে কিভাবে আমরা ইউনিটের হিসেবটা করব? আমরা ধরছি যে ওই মিউচুয়াল ফান্ডের মোট টাকার পরিমাণ আছে 10,000। ওই ধরি মিউচুয়াল ফান্ডটা প্রত্যেকটা ইউনিটের দাম ভেঙে দিল 10 টাকা করে। কত করে? না 10 টাকা করে ভেঙে দিল। তাহলে যেহেতু প্রত্যেকটি লোক 100 টাকা করে ইনভেস্ট করেছে,
এবং প্রত্যেকটি ইউনিটের দাম হচ্ছে 10 টাকা করে, তাহলে প্রত্যেকটি লোকের মানে পোর্টফোলিওতে মোট ইউনিট পাবে 100, মানে টোটাল টাকা ভাজিত পার ইউনিটের দাম, তাহলে মোট পাবে 10 টাকা করে ইউনিট। ঠিক আছে, তাহলে ধরলাম, তাহলে এই যে পার ইউনিটের যে দামটা, পার ইউনিটের দামটাকে বলি ন্যাব। কি বলি? ন্যাব, এনএভি, মানে নেট অ্যাসেট ভ্যালু। নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে এই মানে মিউচুয়াল ফান্ডের পার ইউনিটের দামটাকে বলে নেট অ্যাসেট ভ্যালু। এবার নেট অ্যাসেট ভ্যালুটা কীরকমভাবে বার করি? কোনো কোম্পানির টোটাল যে অ্যাসেট থাকে, টোটাল কোনো মিউচুয়াল ফান্ডের টোটাল যে অ্যাসেট, টোটাল অ্যাসেট থেকে ওই কোম্পানির মানে ফান্ড যখন কোনো মিউচুয়াল ফান্ড ম্যানেজ করে, তার জন্য ফান্ড ম্যানেজারদের স্যালারি আছে, রেগুলার মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্ট করে তার সেই ব্রোকারদের কমিশন আছে, এবং অ্যাডভার্টাইজমেন্টের খরচা আছে, এসব বিভিন্ন খরচা থাকে। মিউচুয়াল ফান্ড চালানোর জন্য যে খরচা, অর্থাৎ মিউচুয়াল ফান্ড পাবলিকের কাছ থেকে ফান্ড ম্যানেজ করার জন্যে যে দক্ষিণা নেয়, সেটাকে বলে থাকি আমরা এক্সপেন্স রেশিও। তাহলে টোটাল মিউচুয়াল ফান্ডের যে অ্যাসেট আছে তার থেকে এক্সপেন্স বাদ দিলাম, এক্সপেন্স, পিএনএসি, এক্সপেন্স বাদ দিলে আমরা কী পাচ্ছি? আমরা এক্সপেন্স বাদ দিলে পেলুম কি না, ওই মিউচুয়াল ফান্ডের নেট অ্যাসেট, নেট অ্যাসেট পেলাম। এবার এই নেট অ্যাসেট থেকে আমরা নেট অ্যাসেটকে যেটা পেলাম সেটাকে ভাগ করব টোটাল ইউনিট দিয়ে, টোটাল নাম্বার অফ ইউনিটস, টোটাল নাম্বার অফ ইউনিটস। তাহলে টোটাল যে অ্যাসেট তার থেকে এক্সপেন্সটাকে বাদ দিয়ে আমরা নেট অ্যাসেট পেলাম মিউচুয়াল ফান্ডের, সেটাকে যখন এটাকে ভাগ করবো আমরা টোটাল নাম্বার অফ ইউনিটস দিয়ে, মোট কতগুলো ইউনিট আছে সেটা দিয়ে ভাগ করলে আমরা পার ইউনিটের দাম বা ন্যাব পাবো। ঠিক আছে, এইটা মোটামুটি এইভাবে আমরা হিসেব করে থাকি। তাহলে ওই মিউচুয়াল ফান্ডের মোট কতগুলো ইউনিট রয়েছে বার করব কীভাবে? তাহলে মিউচুয়াল ফান্ডের টোটাল এইউএম বা টাকার পরিমাণ হচ্ছে 10,000, আর ন্যাব মানে পার ইউনিটের দাম হচ্ছে 10 টাকা। তাহলে কোম্পানির টোটাল মোট ইউনিট রয়েছে, টোটাল টাকা হচ্ছে কত, টোটাল এইউএম হচ্ছে 10,000, 10,000কে ভাগ করব মোট পার ইউনিটের দাম হচ্ছে 10 টাকা, ন্যাব হচ্ছে 10 টাকা, তো 10 দিয়ে ভাগ করব, তাহলে মোট 1000 ইউনিটস আছে ওই মিউচুয়াল ফান্ডের। তাহলে ওই মিউচুয়াল ফান্ডের মোট ইউনিটের পরিমাণ হচ্ছে 1000। মিউচুয়াল ফান্ড তো আমাদের অ্যাকাউন্টে, আমাদের পোর্টফোলিওতে ইউনিট ক্রেডিট করে দিল, ইউনিট দিয়ে দিল। এবার ওই মিউচুয়াল ফান্ড সেই যা আমাদের কাছ থেকে যে টাকাটা নিল, সেই টাকাটাকে ওই মানে তার পছন্দ মতো কোম্পানির শেয়ারে ইনভেস্ট করলো। এবার যদি মিউচুয়াল ফান্ডের ইনভেস্টেড শেয়ারগুলো বেড়ে গেল, তাহলে আমাদের পোর্টফোলিওতে যে ব্যালেন্স শো করবে সেটা সবুজে শো করবে এবং বেশি পরিমাণ ব্যালেন্স শো করবে। এবার যদি মিউচুয়াল ফান্ড ইনভেস্টের পরে মিউচুয়াল ফান্ডের লস হলো বা মিউচুয়াল ফান্ডের ইনভেস্টেড শেয়ারের দামগুলো কমে গেল, তখন আমাদের পোর্টফোলিও নেগেটিভে লাল হয়ে যাবে এবং নেগেটিভে ব্যালেন্স শো করবে, মানে কম ব্যালেন্স দেখা পাবে। এভাবে নর্মালি মিউচুয়াল ফান্ড কাজ করে। এখন প্রশ্ন আসে যে মিউচুয়াল ফান্ড কতটা সেফ, চিট ফান্ডের মতো হবে না তো? এই প্রশ্ন আমাকে অনেকবার সম্মুখীন হতে হয়েছে। একটা কথা বলে থাকি যে মিউচুয়াল ফান্ড পুরোপুরিভাবে সেবি দ্বারা নিয়ন্ত্রিত হয়, পুরো সেবি রেগুলেটেড। তাহলে ফান্ড ম্যানেজার টাকাটা নিয়ে কোথাও পালিয়ে যেতে পারবে না, বড় বড় ফান্ড হাউস মিউচুয়াল ফান্ড চালায়, সুতরাং এবং পুরোপুরিভাবে সেবি দ্বারা রেগুলেটেড, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া দ্বারা রেগুলেটেড। কেউ টাকা নিয়ে কোথাও পালিয়ে যাবে না বা যেতে পারে না। হ্যাঁ, যেটা হতে পারে সেটা হচ্ছে যদি ইনভেস্টমেন্ট যদি সঠিকভাবে হয়, ভালো কোম্পানিতে ইনভেস্ট হয়, গ্রোথ হয়, তারপরে
তাহলে বাড়বে, মানে পোর্টফোলিও পরিমাণ বাড়বে, মানে লাভ হবে। যদি কমে যায় লস হতে পারে। টাকা টোটাল কোম্পানি টোটাল সমস্ত টাকা ফান্ড ম্যানেজার সমস্ত টাকাকে লস করে জিরো করে দিতে পারে, কিন্তু নিজে নিয়ে পালিয়ে যাবে না, এটা যেহেতু সেবির দ্বারা রেগুলেটেড। আর সাধারণত জিরো খুব একটা হয় না। তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা এই মিউচুয়াল ফান্ডকে ইনভেস্টমেন্ট যে করি, সেই ইনভেস্টমেন্ট করার দুরকম পদ্ধতিতে করতে পারি। একটা হচ্ছে এসআইপি, আপনারা শুনে থাকবেন সিপ বা এসআইপি, মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। আরেকটা হচ্ছে লামসাম। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান কীরকম, যখন আমরা কোনো মাসে মাসে আমাদের অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা কাটিয়ে মিউচুয়াল ফান্ডে জমা করি, তখন সেটা এসআইপি হয়। যেমন সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান কীরকম, আমরা হয়তো 1 বছর ধরে প্রতি মাসে 2000 টাকা করে মিউচুয়াল ফান্ডে জমা করছি। আমাদের নির্দিষ্ট তারিখে, মাসের 4 তারিখ 3 তারিখে মানে ম্যান্ডেট দেওয়া আছে, তা নির্দিষ্ট তারিখে আমাদের অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট 2000 টাকা কেটে হয়তো 2 বছর ধরে জমা হলো। তো আমাদের তাহলে কত টাকা জমা হলো, মোট 48,000 টাকা জমা হলো। 12 দুগুণে 24, 2 বছর যেহেতু 48,000 টাকা জমা হলো। এবার যদি আমরা ওরকমভাবে না করে আমরা যদি একসঙ্গে ওই 48,000 টাকা একদিনে একসঙ্গে আমাদের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিই, সেটাকে বলবো লামসাম। সাধারণত যারা মার্কেট সম্বন্ধে, মার্কেটের নিয়ে যারা খুব বোঝে না, যারা নতুন, তাদের এসআইপি করাই উচিত। তাতে কি হবে, তাদের মানে এভারেজিংটা হয়ে যায়। মানে যখন উঠলে আবার বেশি দামে কেনা হচ্ছে, আবার পড়ে গেলে কম দামে কেনা হচ্ছে, তাহলে মার্কেটের যে কেনাটা এভারেজিং হবে। আর লামসাম করলে কি হয় যে একসঙ্গে আমি ইনভেস্ট করব, হঠাৎ করে একটু দেখি দামটা পড়ে কিনা দেখতে হঠাৎ করে মার্কেটে উঠে গেল, তখন আর আমি নিচের দামে তো পাচ্ছি না, আমাকে এই উপরের দামে ইনভেস্ট করতে হচ্ছে। তাহলে তখন কিন্তু আমাদের আর গ্রোথটা সেরকমভাবে পাবো না। ওই জন্যে সবসময় এসআইপি সবচেয়ে নিশ্চিন্ত, তাতে আমাদের মার্কেটকে ট্র্যাক করার এবং টাইমিং করার কোনো চাপটা থাকে না। আচ্ছা, এবার ডাইরেক্ট শেয়ার ইনভেস্টমেন্টের থেকে মিউচুয়াল ফান্ড কেন ভালো না, এখানে ফান্ড ম্যানেজারের সমস্ত দায়িত্ব থাকে যে সে আমাদের ফান্ডটাকে কীভাবে ম্যানেজ করবে। ফলে আমাদের কখন সেক্টর রোটেশন হচ্ছে, কোন শেয়ার থেকে কোন শেয়ারগুলো ছুটতে আরম্ভ করবে, কোনগুলো এবার পড়তে আরম্ভ করবে, এত টেনশন আমাদের নেওয়ার কোনো প্রয়োজন হয় না। আমরা ফান্ড ম্যানেজার হাতে টাকাটা তুলে দিয়ে নিশ্চিন্তে বসে থাকতে পারি। এই জন্য এবং ফান্ড ম্যানেজার সে এক্সপার্ট টিম হয় সাধারণত, তারা সাধারণত ভালো রিটার্ন নিয়ে আসবে, কারণ তাদের বেঞ্চমার্ককে বিট করার একটা মানে ইন্ডেক্সকে বিট করার তাদের একটা মানে এমনি চাহিদা থাকে, বা তাদের করতেই হয়। তাহলে সেই জন্যে তারা সেই যে ফান্ড ম্যানেজ হয়, সেই ফান্ড ম্যানেজটা অনেক ভালো হয়, রিটার্ন ভালো আনে, এবং আমাদের নিজেদের মানে হেডেক নেওয়ার প্রয়োজন হয় না। এই জন্যে সুবিধা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টের একটা সুবিধা হচ্ছে, মিউচুয়াল ফান্ড আমরা যেদিন ইচ্ছা, আমরা যেসব ফান্ডের লক ইন পিরিয়ড থাকে সেগুলো বাদ দিয়ে আমরা যেদিন ইচ্ছা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারি এবং যেদিন ইচ্ছা তুলে নিতে পারি। যারা মার্কেটে নতুন, প্রথমে এসছেন মার্কেটে, তাদের পক্ষে মার্কেটকে টাইমিং করা, টাইমিং মানে কি, মার্কেটটা কমলে ঠিক সেই সময় ইনভেস্ট করব, আবার বেড়ে গেলে তখন করলাম না, আবার কখন পড়লো সে সময় আবার অনেকটা করে দেবো, এভাবে সম্ভব নয়। টাইমিং করে বা মার্কেট যখন পড়েছে সেই সময় বুঝে টাকাকে জমিয়ে রেখে ইনভেস্ট করতে যাই, তাহলে সবারই হাতে আমাদের কাছে টাকা থাকবে না, টাকা অন্যদিকে খরচা হয়ে যাবে। এই জন্য আমাদের সবচেয়ে ভালো হচ্ছে এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এতে কি হবে, টাকাটা সেই যেমন রেকারিংয়ের মতো নির্দিষ্ট টাইমে অটোমেটিক্যালি ওটা আগে কেটে নেবে। সুতরাং আমরা না চাইতেও আমাদের একটা সেভিংস হয়ে যাচ্ছে। আমাদের টাকার হয়তো প্রচণ্ড প্রয়োজন আছে, তবুও কিন্তু আমরা জমাতে পারতাম এমনিতে, কিন্তু তাতেও আমাদের সেভিংস হয়ে যাচ্ছে। এই জন্য এসআইপি বেটার। আর এসআইপিতে আমাদের মার্কেটের মানে মার্কেট উঠলেও আমাদের লাভ, মার্কেট পড়লেও আমাদের লাভ। কারণ যদি ওঠে তখন তো আমাদের এমনি পোর্টফোলিও পজিটিভে যাচ্ছে, আবার যদি পড়ে যায় তাহলে কম দামেও কেনা হচ্ছে। ফলে মার্কেট ওঠা পতনে আমাদের কিছু যায় আসে না, পড়লেও আমাদের কম দামে কেনা হচ্ছে, আমাদের ভালোই হচ্ছে, আবার উঠলেও মার্কেট আমাদের ভালো রিটার্ন দিচ্ছে। তাহলে এভারেজিংটা হয়ে যায়, উত্থান পতনের মাঝখানে এভারেজিংটা হয়ে যায় এসআইপি করলে।
কিন্তু লামসামে কিন্তু ওই জিনিসটা হয় না। কীরকম? লামসাম যারা খুব এক্সপার্ট তারা হয়তো মার্কেট একসময় খুব কোনো কারণে একদম বিয়ার মার্কেটের একদম শেষ চলছে, মানে মার্কেট যখন পড়ে একদম তলায় চলে যাচ্ছে, তখন একসঙ্গে অনেক টাকা রেখে একসঙ্গে ইনভেস্ট করলো, তারপর যখন মার্কেট উঠলো তখন সে অনেকটা লাভ পেলো, এটা হয়তো করতে পারে। কিন্তু এরকমও অনেক সময় হয় যে মার্কেট পড়বে ভাবছি করতে পারলাম না, আমাদের আস্তে আস্তে দেখা যাচ্ছে মার্কেট অনেক বেড়ে চলে গেছে, আমরা যে ইনভেস্ট করতে গেলাম সেটা অনেক উপরে এরপর দামে আমাকে করতে হচ্ছে, তখন কিন্তু আমরা আর ইনভেস্ট করতে পারি না, আমাদের মার্কেট ছাড়া হয়ে যায়। এই ভয়টা থাকে না, মার্কেট টাইমিং করার ভয়টা থাকে না। আমরা এসআইপি করলে উঠে মার্কেট উঠলো বা নামলো তাতে কিছুই যায় আসে না, আমাদের একটা এভারেজিংয়ের আমার দামে মানে ইনভেস্টমেন্ট হয়ে থাকে, মার্কেট নিয়ে উঠা পড়া নিয়ে আমাদের কোনো টেনশন থাকে না। এই জন্য এসআইপি হচ্ছে বেস্ট। এছাড়া আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারি। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সময় দুটো অপশান দেয়, একটা হচ্ছে ডাইরেক্ট, একটা হচ্ছে রেগুলার। ডাইরেক্ট মানে কি? আমরা ডাইরেক্ট ওই মিউচুয়াল ফান্ডে ফান্ড ম্যানেজারের হাতে টাকাটা তুলে দিচ্ছি, কোনো ব্রোকার ছাড়াই ডাইরেক্ট। এটা হচ্ছে ডাইরেক্ট। ওখানে লেখা থাকে নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট, এরকম লেখা থাকবে ফান্ডে। আর একটা হচ্ছে রেগুলার। রেগুলার কি? রেগুলার হচ্ছে থ্রু ব্রোকার আমরা করে থাকি। যখন কোনো ব্যাংক আমাদের করায় বা কোনো ব্রোকার আমাদেরকে ইনভেস্ট করায়, তখন সেই ব্রোকার কমিশন পাবে এটা জেনে, তাদের টার্গেট ফিল আপ করার জন্য তাদের কমিশন আসবে সেটা জেনেই তারা আমাদের ইনভেস্ট করিয়ে থাকে। এটা হচ্ছে রেগুলার। এখানে কিন্তু আমাদের যে ইনভেস্টমেন্টে যে আমাদের লাভ হলো তার থেকে কিন্তু ব্রোকার অনেকটা অংশ কমিশন পায়। তো রেগুলারে ইনভেস্টমেন্ট করা খুব লস, আমাদের খুব লস। কারণ ব্যাংকে আপনারা বুঝতেই পারছেন, গেলে জোর করে ইনসিস্ট করে ইনভেস্ট করায়, তাদের তো কিছু লাভ থাকে, কিছু কমিশন থাকে, তারা সাথেই তো তারা ইনভেস্ট করায়, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। এবার দেখা যায় কি যে কেন মানে লাভটা কথা থেকে আমরা যেটা টাকাটা আমাদের ম্যাচিউর হলো তার থেকে কি বা রিডিম করলাম সেই টাকাটা থেকে কি দেয় না। তারা ওই যখন এক্সপেন্স রেশিও কাটে সেখানেই কেটে নেয়। আমি এক্সপেন্স রেশিও নিয়ে বললাম, মানে কোম্পানির মিউচুয়াল ফান্ডটাকে চালানোর জন্য ফান্ড ম্যানেজারদের স্যালারি এইসব যে খরচা এবং কমিশনের যে খরচা সেটাকে এক্সপেন্স রেশিও বলে, যেটা খরচা হয়। তো ওই যখন এক্সপেন্স রেশিও দেখবেন ডাইরেক্ট ফান্ডগুলোর খুব কম, 0.45, 0.65 এরকম। আর ওই একই মিউচুয়াল ফান্ড, হয়তো নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডের কথা বলছি, তার হয়তো এক্সপেন্স রেশিও ধরছি 0.65 ডাইরেক্টে। আর অথচ যখন আমরা রেগুলার ফান্ডে ইনভেস্ট করব তখন সেখানে এক্সপেন্স রেশিও হবে 1.92, প্রায় 2% এরকম কাছাকাছি, বা 1.86 এরকম পার্সেন্ট, মানে একটা ভালো পার্সেন্ট বেড়ে যায় আমরা যখন রেগুলার ইনভেস্ট করি। বেশিরভাগ মানুষই রেগুলার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে থাকেন। যারা ব্যাংকের থ্রু দিয়ে, ব্যাংকের যে ডাইরেক্ট ব্যাংকের কোনো অফিসিয়ালসের দ্বারা ইনভেস্ট করে থাকেন তারা রেগুলারে করে থাকেন, যারা ব্রোকারের মাধ্যমে করে থাকেন তারাও রেগুলারে করে থাকেন। ইভেন অনেক যে প্ল্যাটফর্ম আছে, কোনো ডিম্যাট বা কোনো মানে প্ল্যাটফর্ম থেকে আমরা করছি, সেখানেও আমরা কিন্তু রেগুলারই অনেক সময় করে ফেলি। ফলে সেখানে সেই কমিশনটা কারা পাবে? ওই ব্রোকার সংস্থাটা বা ওই প্ল্যাটফর্ম সংস্থাটা সেই কমিশনটা পাবে। ওই আমাদের এক্সপেন্স রেশিও থেকে ডাইরেক্ট প্রথমেই আগে কেটে নিচ্ছে মিউচুয়াল ফান্ড, দিয়ে সেখান থেকে কেটে নিয়ে ওই ব্রোকার বা ওই ব্যাংককে সেটা তাদের কমিশন হিসেবে তাদেরকে দিয়ে দিচ্ছে, কেটে নিচ্ছে কিন্তু এক্সপেন্স রেশিও থেকে ডাইরেক্ট একদম। এই জন্য আমি আলোচনা করব, দেখাবো যে কতটা ডিফারেন্স আছে একটা ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড আর রেগুলার মিউচুয়াল ফান্ডে। আপনারা যখন যে মিউচুয়াল ফান্ডে আপনাদের ইনভেস্ট করেন সেখানে নামেতে দেখবেন ডি বা ডাইরেক্ট লেখা থাকে, ওটা দেখে নেবেন। যদি ডাইরেক্টে করে থাকেন তাহলে ঠিক আছে, না হলে কিন্তু যখন ম্যাচিওর হবে তখন কিন্তু ওই 1%, 1.5%-এর ডিফারেন্সটা কিন্তু দাঁড়াবে একটা বিরাট পরিমাণে। যখন কম্পাউন্ডিং হারে 30 বছরের একসঙ্গে রিটার্ন নেবেন তখন বিশাল একটা মানে কম রিটার্ন পাবেন যদি রেগুলারে করে থাকেন, ওটা আপনাদের খেয়াল করতে হবে।
আর অবশ্যই সবসময় তাহলে ডাইরেক্টে আমাদের করা উচিত। এবার আমরা প্রশ্ন আসবে যে আমরা কি থেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব। মিউচুয়াল ফান্ডে তো ইনভেস্ট করতে হবে, জানলাম যে সিকিওর, মানে এটা সেবির দ্বারা সিকিওর, কোনো টেনশন নেই, আমরা যেদিন খুশি ফিক্সড ডিপোজিটের মতন লক হয়ে যাচ্ছে না, আমরা যেদিন খুশি ইনভেস্ট করতে পারি, যেদিন খুশি তুলে নিতে পারি। যদি 1 বছরের মধ্যে সেই টাকাটা আমরা তুলে নিই তাহলে বেশিরভাগ মিউচুয়াল ফান্ড 1% এক্সিট লোড কাটে। এক্সিট লোড ব্যাপারটা কি? এক্সিট লোড হচ্ছে যখন কোনো মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্ট করে থাকি, তখন যদি 1 বছরের মধ্যে আমরা সেই টাকাটাকে রিডিম করে নিই বা উইথড্র করে নিই, তখন সেই সাধারণত কোম্পানিরা 1% আমাদের টোটাল যেটা ম্যাচিওর হলো আর কি, রিডিম করে যে টাকাটা পেলাম তার থেকে 1% এক্সিট লোড হিসেবে কেটে নেয়। কিন্তু 1 বছর পেরিয়ে গেলে সাধারণত কোনো কোম্পানি এক্সিট লোড কাটে না। আবার কিছু কিছু কোম্পানি যেমন ইএলএসএস, যে ইকুইটি লিঙ্ক সেভিং স্কিম হয়, যেগুলো মানে 80C ধারায় যে ইনকাম ট্যাক্স ছাড়ের যে জন্য ইনভেস্ট করি যে কোম্পানিগুলো, ইএলএসএসে কিন্তু 3 বছরের মধ্যে যদি কাটি তাহলে আমরা 3% করে এক্সিট লোড কাটে। এটাও আমাদের খেয়াল রাখতে হবে। তো যদি সাধারণত আমরা 1 বছরের বেশি, সাধারণ মিউচুয়াল ফান্ডগুলোর কথা বলছি, যদি 1 বছরের বেশি ইনভেস্ট করে থাকি তাহলে 1 বছর বেশি ইনভেস্ট করলে আমাদের কোনো এক্সিট লোড পড়ে না, আমরা যে কোনো দিন টাকাটাকে আমাদের উইথড্র করে কাজে লাগাতে পারি। এটা মিউচুয়াল ফান্ডের সুবিধা। কিছু অসুবিধা আছে কীরকম, যেটা যখন মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্ট করি, আমরা ডাইরেক্ট শেয়ার ইনভেস্ট করলে যতটা রিস্ক নিতে পারি, ওখানে কিন্তু ফান্ড ম্যানেজার অতটা রিস্ক নিতে পারেন না, কারণ তাদের অনেক বাইন্ডিংস থাকে। স্মল ক্যাপ ফান্ড, তাদেরকে স্মল ক্যাপে বেশি রাখতে হবে, এই এত % রাখতে হবে, লার্জ মিড ক্যাপে থাকে এত% মিড ক্যাপে, তাহলে সে নিজের ইচ্ছা মতো কোম্পানিতে ইনভেস্ট করতে পারে না। আর মিউচুয়াল ফান্ডের একটা বার থাকে, তাদের একটা মানে মাইক্রো ক্যাপ ন্যানো ক্যাপে সাধারণত তারা ইনভেস্ট করতে পারে না। ফলে এক্সট্রিম হঠাৎ করে প্রচুর রিটার্ন আনবো এরকম মানে নলেজ থাকলেও ফান্ড ম্যানেজার কিন্তু সেই নিয়মের বেড়াজালের বাইরে যেয়ে সেই এক্সট্রিম বিশাল কিছু রিটার্ন আনতে পারেন না। এতে একটা সিকিউরিটিও থাকে কি, আমাদের ফান্ডটা মানে ফান্ড টোটাল জিরো হয়ে যাওয়ার বা ব্যাংকরাপ্ট হয়ে যাওয়ার ভয় থাকে না। বাইন্ডিংসের মধ্যে করার জন্য একটা মডারেট রিটার্ন জেনারেট করে সাধারণত মিউচুয়াল ফান্ড, এই ব্যাপারটা থাকে। এটা অসুবিধা আর কি। আর আরও কিছু সুবিধা থাকে, যেমন আমরা হয়তো কোনো মিউচুয়াল মানে কোনো শেয়ার, ডাইরেক্ট শেয়ার কিনতে গেলে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আমাকে একটি শেয়ার আমি কিনতে পারি। তাহলে আমি হয়তো 1000 টাকা আমি টোটাল ইনভেস্ট করতে চাইছি। এই 1000 টাকা দিয়ে আমি 30টা কি 40টা কোম্পানির শেয়ার কিন্তু কিনতে পারবো না। কিন্তু আমরা যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, আমাদের ওই 1000 টাকা ইনভেস্টই হলো, কিন্তু মানে আমাদের ওই 40টা শেয়ার এতেই অল্প অল্প করে ইনভেস্ট হয়ে গেল। ওই 1000 টাকারও পুরোপুরি ডাইভার্সিফিকেশন হচ্ছে, মানে আমরা সামান্য পরিমাণ ইনভেস্ট করলেও সেই টাকাটাও আমরা একই সঙ্গে মানে একসঙ্গেই আমাদের পুরোটার ডাইভার্সিফিকেশান হয়ে যাচ্ছে যখন আমরা মিউচুয়াল ফান্ডের থ্রু দিয়ে ইনভেস্ট করে থাকি। কিন্তু একটা শেয়ার কিনতে গেলে একটা শেয়ারই হয়তো দাম হচ্ছে 1500 টাকা, তাহলে তো আমাদের ওই 40টা কোম্পানিতে আমি একসঙ্গে ইনভেস্ট করতে পারছি না। কিন্তু মিউচুয়াল ফান্ডের সঙ্গে ইনভেস্ট করলে আমরা যে 1000 টাকা ঢাললাম, ওই 1000 টাকাটাতেই 40টা কোম্পানিরই কিছু করে অংশ আমরা ভাঙা অংশ আমরা পেয়ে গেলাম। এই জন্যে আমাদের ডাইভার্সিফিকেশানটাও ভালো হয়ে থাকে যখন আমরা মিউচুয়াল ফান্ডের থ্রু দিয়ে ইনভেস্ট করে থাকি। পরে আমি আলোচনা করব যে ওই মিউচুয়াল ফান্ডে যে আমরা ইনভেস্ট করি কিসের মাধ্যমে ইনভেস্ট করব। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডের ওয়েবসাইটে যে আমরা করতে পারি। মিউচুয়াল ফান্ডের ওয়েবসাইটে যে আমরা প্রথমে যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপে যেমন রেজিস্টার্ড করি, সেরকম আগে রেজিস্টার্ড করিয়ে আমাদেরকে কেওয়াইসি করতে হয়। প্রথমে কেওয়াইসি করে, একবার কেওয়াইসি করলে আমি যদি ডিম্যাট আমি একবার খুলে থাকি, আমার কিন্তু আর যে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবো আমার কেওয়াইসি করার দরকার হয় না। আর মানে সেবির কাছে ওটা আমাদের কেওয়াইসিটা থেকে যায়। তাহলে আমরা যখন যদি ডিম্যাট খুলে থাকি তাহলে আর আমাদের কেওয়াইসি করার প্রয়োজন, ডিম্যাট খুলে থাকলেই মানে অলরেডি আমাদের কেওয়াইসি হয়ে গেছে, আমাদের আর কেওয়াইসি করার প্রয়োজন হয় না। কিন্তু যদি কোনোদিনই ইকুইটি দ্বারা ইনভেস্ট করে থাকি, তখন কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে প্রথমবার ইনভেস্ট করার সময় আমাদের কেওয়াইসি করতে হয়। আমরা ডাইরেক্ট ফান্ড হাউসের ধরেই আমি এসবিআই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাইছি, তখন এসবিআই মিউচুয়াল ফান্ড ওয়েবসাইটে গেলাম, তারপরে ওয়েবসাইটে যেয়ে আমরা
আগে কেওয়াইসি করব, কেওয়াইসি করে তারপর আমরা ইনভেস্ট করব। এরপরে আমি হয়তো পরে আরেকটা ফান্ড বাড়াতে চাইছি, অ্যাক্সিস ফান্ডে কিংবা নিপ্পনে কোনো একটা বা মিরেতে কোনো একটা মিউচুয়াল ফান্ড কিনতে চাইছি, তখন আর আমার পরবর্তী আর ইনভেস্ট করার ক্ষেত্রে কোনো দিনই আর আমার কেওয়াইসি নতুন করে করার প্রয়োজন হয় না। তো ডাইরেক্ট আমরা কি করতে পারি, ওই ফান্ড হাউসে বা এএমসির ওয়েবসাইটে, মিউচুয়াল ফান্ডের ওয়েবসাইটে যে ডাইরেক্ট আমরা ইনভেস্ট করতে পারি। এবং তাছাড়া আমরা এখন যে সমস্ত ডিম্যাট খুলে থাকি, যেমন জিরোধা খুলে থাকি, গ্রো খুলে থাকি, তো জিরোধা কয়েন বলে ওইখানে যে মিউচুয়াল ফান্ড কিনতে পারি। গ্রো থেকে তো দেখি সবাই কিনছে, সবাই সহজে কিনছে, শেয়ারও কেনা যাচ্ছে আর মিউচুয়াল ফান্ডও কেনা যাচ্ছে, ওই জন্য আলাদা কোনো ভাগেরও প্রয়োজন হয় না। গ্রো থেকে ডাইরেক্ট কেনাটা খুব সহজ, আপনারা নিজেরা যে কোনো সময় মিউচুয়াল ফান্ড কিনতে বেচতে পারবেন গ্রোয়ের মাধ্যমে। আমি আচ্ছা, আরেকটা মাধ্যমে কেনা যায়, মানে ডিম্যাটের মাধ্যমে আপনি ডাইরেক্ট কেনাবেচা করতে পারেন মিউচুয়াল ফান্ড। আপনারা ডাইরেক্ট ফান্ড হাউসের এএমসির ওয়েবসাইটে যে ডাইরেক্ট কেনাবেচা করতে পারেন। আরেকটা জিনিস করতে পারেন, ক্যাম্পস, কম্পিউটার অ্যাসেট ম্যানেজমেন্ট ক্যাম্পস বলে হয়, সেখানে সমস্ত মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওগুলোকে একসঙ্গে দেখা যায়, এটা সুবিধা পাওয়া যায়। আর ক্যাম্পসের মাধ্যমে আপনি ইনভেস্ট করতে পারেন যে কোনো সময়। ক্যাম্পসে যদি কেওয়াইসি করেন, ক্যাম্পসে একবার করলেও, যখন প্রথম খুললেন ক্যাম্পসে কেওয়াইসি করে নিলেন, তখন আর আপনি যে কোনো মিউচুয়াল ফান্ডে আর কেওয়াইসি করার প্রয়োজন হবে না, যে কোনো মিউচুয়াল ফান্ডে আমরা মানে ইনভেস্ট করতে পারেন। তবে ক্যাম্পসে কিছু মিউচুয়াল ফান্ড ধরে না, কিছু মিউচুয়াল ফান্ড ক্যাম্পসের মাধ্যমে একসঙ্গে 4-5টা মিউচুয়াল ফান্ড আপনি ক্যাম্পসের মাধ্যমে হয়তো করতে পারলেন, এরকমভাবে করা যায়। ক্যাম্পসের মাধ্যমে করতে পারেন, ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডের এএমসির ওয়েবসাইটে যেয়ে করতে পারেন, ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমেও আপনি ডিম্যাট অ্যাকাউন্ট খুলেও আপনি মিউচুয়াল ফান্ডে কেনা বা বেচা করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি নিজে এএমসির ওয়েবসাইট থেকে করে থাকি। আরেকটা এএমসির ওয়েবসাইটে করার আরেকটা সুবিধা আছে, অ্যাসেট ম্যানেজমেন্টের ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডের ওয়েবসাইটে করার আরেকটা সুবিধা আছে, যেটা হচ্ছে ওটা 3টে পর্যন্ত আপনি যেদিন ইনভেস্ট করলেন সেদিন 3টের মধ্যে যদি করে দেন, তাহলে সেই দিনের ন্যাব আপনি পেতে পারেন। কিন্তু ক্যাম্পস বা অন্য থ্রু দিয়ে অনেক সময় করলে সেদিনের 2টোর মধ্যে, কিন্তু 2টোর পর আর কিন্তু যদি ইনভেস্ট করে থাকেন তাহলে পরের দিনের ন্যাব পাবেন, সেদিনের ন্যাব পাবেন না। এই ব্যাপারটা মানে সেদিনের ইউনিটের দামটা আপনি পাবেন না, এইটা অনেকটা ব্যাপার থাকে। এই জন্যে আমি নিজে এএমসির ওয়েবসাইট থেকে ইনভেস্ট করে থাকি। মিউচুয়াল ফান্ডে যখন আমরা ইনভেস্ট করতে যাই তখন আরেকটা অপশান পাই, গ্রোথ, আর হচ্ছে IDCW। তো আমরা সবসময় গ্রোথ অপশানে ইনভেস্ট করব। গ্রোথ মানে হচ্ছে সেটা আমরা যা ডিভিডেন্ড আসবে, যা হবে, সেটা আমাদের ইনভেস্টমেন্টটা বেড়ে যাবে। আর IDCW মানে হচ্ছে আমরা সেই এমআইএসে যেমন টাকাটা মাসে মাসে উইথড্র করে নিই, সেরকম আমরা যে যা গ্রোথ হবে, মানে মিউচুয়াল ফান্ডের যা গ্রোথ আসবে, মানে যেটা বাড়বে মিউচুয়াল ফান্ডটা, সেটা মাসে মাসে ওইটা আমরা প্রফিটটা উইথড্র করে নেবো। এমআইএসের মতন ওটা IDCWটা কাজ করে। IDCWর ফুল ফর্ম সম্ভবত ইনকাম ডিস্ট্রিবিউশন অ্যান্ড উইথড্রল ফ্রম ক্যাপিটাল বা এরকম একটা কিছু, মানে মাসে মাসে আমরা এমআইএসের মতন টাকাটা তুলে নেবো হচ্ছে IDCWতে। তো সেই জন্যে যেহেতু আমরা লং টার্মের মানে বৃদ্ধির জন্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি, তার জন্য আমরা গ্রোথ অপশান চুজ করব। 1 লাখ টাকা যদি আমরা ইনভেস্ট করে থাকি 25-26 বছরের জন্য, তাহলে আমরা মানে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে না করে রেগুলার ফান্ডে করলে কতটা কম রিটার্ন পেতে পারি, এর পরের ভিডিওর আলোচনার বিষয় হবে সেটা। ভিডিওটি এডুকেশনাল এবং নলেজ পারপাসের জন্য বানানো, কোনো ইকুইটি, সেটা শেয়ার বা মিউচুয়াল ফান্ড, কোনো কিছু কেনা বা বিক্রির জন্য কোনো রকম রেকমেন্ডেশন নেই। বাজার বিনিয়োগগত ঝুঁকি সাপেক্ষ, বিনিয়োগ বা ইনভেস্ট করার আগে নিজে রিসার্চ করুন বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিন।